বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়ানোর দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ ও শিক্ষকরা, অভিমত বিশেষজ্ঞদের। সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ। কক্সবাজারে পর্যটকের ঢল নামলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ভ্রমণকারী ও ব্যবসায়ীরা। যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি ট্যুরিস্ট পুলিশের। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য নয়, দাবি ভবন মালিকদের। প্রাথমিক কাজ শুরু হয়েছে জানালেন সংশ্লিষ্টরা। প্রকল্প পরিচালকদের অদক্ষতা এবং জবাবদিহির অভাবে নির্ধারিত সময়ে শেষ হয় না প্রকল্প। বাড়ছে রাষ্ট্রীয় ব্যয়, তালিকা সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। এবং কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ বিলুপ্ত ১১১টি ছিটমহল বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু। আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা। সময় সংবাদের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য সেসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের দায় রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, প্রকৃত শিক্ষার বদলে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ ও ত্রুটিপূর্ণ শিক্ষাক্রমের কারণে উগ্র মতাদর্শে বিশ্বাসী হচ্ছে শিক্ষার্থীরা। এখনই এসব বিশ্ববিদ্যালয়ের দিকে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। আফজাল হোসেনের রিপোর্ট। জঙ্গি সংগঠন আইএসের ওয়েবসাইট ঘেঁটে ও তাদের সমর্থক বাড়ানোর কৌশল সংক্রান্ত এক নিবন্ধনে দেখা যায়, মুসলিম কিন্তু ধার্মিক নয়, সমাজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন, মানসিক বিকারগ্রস্ত এমন ব্যক্তি বা ছাত্রকে টার্গেট করে জঙ্গি সংগঠন আইএস ও আল কায়েদা। এ প্রক্রিয়ার পুরো কাজটা হয় অনলাইন মাধ্যমে। সাম্প্রতিক সময়ে গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জড়িত শিক্ষার্থীদের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত অবস্থান বিশ্লেষণ করলে এর সত্যতা পাওয়া যায়। বিশেষজ্ঞরা এর জন্য শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে নজর না দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অতিমাত্রায় বাণিজ্যিকীকরণকে দায়ী করছেন। ইন্টারনেটের মাধ্যমে যেই বার্তাটা আসছে সেই বার্তাটাই হচ্ছে মূল বিষয়। আমি তো ধারণ করছি না সেই বার্তাটা, বা আমার ছেলে মেয়ে তো ধারণ করছে না সেই বার্তা। ইন্টারনেটকে তো আর বন্ধের বিষয় না, তো যে বার্তাটা আসছে সেটা কাদেরকে যাচ্ছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক তাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে বলেই জঙ্গিবাদের কারখানা হয়ে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তারা মনে করেন সরকারকে এখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিতে হবে, ঢেলে সাজাতে হবে শিক্ষাক্রম ও শিক্ষাদান পদ্ধতি। সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা দরকার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদে যারা আছেন তাদেরকেও ভাবতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন হচ্ছে সেটা দেখার কোনো চেষ্টা বেসরকারি বিদ্যালয়রা করছে কিনা আমি বলতে পারবো না। তো যে বিশ্ববিদ্যালয়টা হয়নি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিনা সেটা দেখা দরকার। একই সঙ্গে তথ্য প্রযুক্তির যে মাধ্যমগুলো উগ্র মতাদর্শ ও জঙ্গি নেটওয়ার্ক বিস্তারে কাজ করছে তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো শিক্ষার্থী এক সেমিস্টার ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সময় সংবাদকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম জানান, সরকার ও প্রশাসনকে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত তারা। We cannot allow our name to be besmirched like that. যার অপকর্ম করার ইচ্ছা আছে সে কিন্তু 1 মাস অ্যাবসেন্ট থাকলে অপকর্ম করতে পারে, আর 6 মাস যে আছে সে নিশ্চয়ই কোনো কারণে আছে অ্যাবসেন্ট। তো সেটা আমরা আরো স্ট্রিক্টলি মনিটর করব এবং আমরা একটা ডিসিশন নিয়েছি যে আগে ফলোইং দ্য আমেরিকান সিস্টেম আমরা 2 সেমিস্টার দিতাম, এখন আমরা 1 সেমিস্টার দিব এবং প্রয়োজন বোধে উইল মেক ইট স্ট্রিক্টার। উই হ্যাভ বিন ভেরি ফ্রি, উই হ্যাভ বিন ভেরি forthcoming, giving them all the relevant information, and we want to work in close cooperation with the government, with the media and the whole country so that the country as a whole can find a solution. বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া গুলশানে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে গতকাল আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গত 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরেই উদ্যোগ নিতে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও তথ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানান, দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করেই নানা উদ্যোগ নেওয়া হবে। আজকে যে ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা যে নিখোঁজ হয়ে যাচ্ছে তাদেরকে এডিক্টেড করানো হয় প্রথমে, এবং এডিক্টেডের মাধ্যমে তাদেরকে ঘর ছাড়া করে তারপরে বিভিন্ন রকম মোটিভেশন দিয়ে এই যে বিপদগামিতা রোধ করার জন্য আমাদের একটা সামাজিক বিপ্লব দরকার। সামাজিক বিপ্লবের জন্যই সর্বশ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করা, সম্পৃক্ত করা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদারকির পাশাপাশি রাজধানীর গুলশানে অনুমোদনহীন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ যত্রতত্র গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। গুলশান এরিয়া যেটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, সেখানে যত্রতত্র যে রেস্টুরেন্ট, হসপিটাল, স্কুল, কলেজ গড়ে উঠেছে, এগুলিকে তদারকি করে উইদাউট পারমিশন যেগুলি হয়েছে সেগুলিকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। দেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি শুক্রবার বিভিন্ন মসজিদে ইমামদের বয়ান ও তদারকি করার কথা জানান আমির হোসেন আমু। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলিকে আরো সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পিস টেলিভিশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের যে ইমাম সাহেবরা যে বয়ানগুলি দেন, সেই বয়ানগুলির ধরন কি এবং সেই বয়ানগুলির ব্যাপারে একটু মনিটরিং করা। এদিকে জঙ্গি কার্যক্রম রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে তাদেরকে সব রকম সহায়তা দেওয়ার কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। পিস টিভি বন্ধে আজ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে গতকাল বেসরকারি টেলিভিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি বলেন, জঙ্গি দমনে সরকার দ্রুততার সঙ্গে ও দক্ষভাবে কাজ করছে। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। পিস টিভি বাংলাদেশের কোরআন মানে মুসলমান সমাজের কোরআন, সুন্নাহ, হাদিস এবং বাংলাদেশের সংবিধান এবং দেশজ সংস্কৃতি, রীতিনীতি, আচার অনুষ্ঠানের সঙ্গে সংগতিপূর্ণ না বোধ ক্ষেত্রে। সেহেতু আইন শৃঙ্খলা রক্ষা মন্ত্রিসভার কমিটি পিস টিভি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু এটা প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার রয়েছে এবং এটা তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন, সেহেতু কালকে আমরা সকাল থেকে যে এটার প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। এদিকে দুবাই থেকে সম্প্রচারিত পিস টিভি বাংলাদেশে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহাব উদ্দিন বখতিয়ার সময় সংবাদকে বলেন, শুধু বন্ধ নয়, এই চ্যানেলে বক্তব্য রাখা আলোচকদের উপরও নজরদারি বাড়ানো জরুরি। ওখানে যারা আলোচক, উপস্থাপক রয়েছে, যাদের জঙ্গিবাদী বক্তব্যের কারণে জঙ্গি তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তাদের উপর নজরদারি বাড়ানো দরকার আছে। এবং তারা ওই পিস টিভি ছাড়াও এর বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু এরা বক্তব্য রাখে, সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখে। ফারুকি হত্যার ব্যাপারে তারা ক্লু দিতে পারবে বলে আমরা আগেও দাবি করছি, এখনো দাবি করছি, এবং অনেকগুলো জঙ্গি কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ দমনে সর্বোচ্চ কঠোর হবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতে বিএনপি জামাত সরকারের সময় সন্ত্রাসের যে বীজ বপন করা হয়েছিল, এখন তারই বিস্তার ঘটছে। ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উঠে আসে দেশের সাম্প্রতিক পরিস্থিতি। সম্প্রতি দেশে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের সরকারগুলো সন্ত্রাসবাদের যে বীজ বপন করেছে, সেটি এখন বিস্তার লাভ করছে। যখন সারা বিশ্বে আমরা দেখি জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে, এবং বাংলাদেশের থেকে কিন্তু দূরে ছিল না খুব বেশি। এই বাংলাদেশে আমি নিজেই গ্রেনেড হামলার শিকার। এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসীদেরকে যারা সৃষ্টি করে রেখে গেছে, একবার বীজ বপন করলে সেটা তো সহসা আর সেটা উৎখাত করা যায় না। আমাদের কিছু পত্র পত্রিকা, মিডিয়া আছে, নানা কথা, নানা সমালোচনা, অনেকে অনেক রকম জ্ঞান বিতরণ করে যাচ্ছে।
আমাদের স্বাভাবিকভাবে এটা মনে আসতে পারে যে এদের সাথে এদের কোনো সম্পর্ক আছে বা এরা যেটা চেয়েছিল সেটা হয় নাই বলে মনে খুব ক্ষোভ। এ সময় ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশ এত দ্রুত সময় এই ধরনের একটা ঘটনা ঘটলে ওখান থেকে জীবন্ত মানুষ উদ্ধার করা, এটা কিন্তু আজ পর্যন্ত কোনো দেশ পারেনি। উচ্চশিক্ষিত পরিবারের ছেলেপেলেরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমরা তো ভাবি যে তাদের মনটা আরো বড় উদার হবে, তারা সত্যিকার সঠিক ধর্ম সম্পর্কে জ্ঞান নেবে, কিন্তু তারা যে ধর্মান্ধ হয়ে যাবে এটা কিন্তু কখনো ভাবতেও পারেনি। যে কোনো ভাবে হোক, যত কঠোর হতে হয় হবে, সেইভাবে আমাদের এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, যারা তাদের বিপদগামী করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদেরকে বিভ্রান্তি পথে কারা নিয়ে যাচ্ছে, বা ওই সমস্ত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষক যারা, তাদের ভিতরেও কারা আছে এদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শত বাধা ডিঙিয়ে হলেও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়বে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশকে অভিশাপ মুক্ত আমাদের করতে হবে, কাজে সেটা আমরা করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো শিক্ষার্থী 10 দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিপথগামিতা রোধে অভিভাবক ও আলেম ওলামাদের সহায়তা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় হোক বা স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, যেখানেই আমাদের শিক্ষার্থীরা আছেন তাদের সবাইকে আমরা চাইব যেন তারা সঠিক পথে লেখাপড়া করেন এবং নিজেকে গড়ে তোলেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে 10 দিন বা তার বেশি কোনো শিক্ষার্থী অনুপস্থিত, অবিলম্বে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে জানাবেন যে কে এবং তার পুরো পরিচয়। সেই বিষয়ে যেখানে যা করা দরকার সেই সব বিষয়ে আমরা আরো আলাপ করব। গভর্নমেন্টও ব্যবস্থা নেবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব দেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। এ প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। 1 জুলাই গুলশানের হামলায় 17 বিদেশি নাগরিকের মৃত্যুর পরই বিভিন্ন দেশের পক্ষ থেকে উদ্বেগ উৎকণ্ঠা জানানো শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও টেলিফোন করেও জানান সহানুভূতি, সহযোগিতার প্রস্তাবও দেন। এবার আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে 2 দিনের ঢাকা সফরে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই প্রথমে পররাষ্ট্র সচিব এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন নিশা দেশাই, মার্কিন রাষ্ট্রদূত মার্শা ওয়ার্নিকাট ও উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত আনন্দ। এই সময় বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তার প্রস্তাব দেন তারা। টেকনিক্যাল সাপোর্টের ব্যাপারে আগেও আলোচনা হয়েছে। ওনাদের বিশেষজ্ঞ টিম তো বাংলাদেশে সাহায্য করেই যাচ্ছে বিভিন্ন সময়, সেটাই আরো গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। ওনারা বিভিন্ন পর্যায়ে সহায়তা করার জন্য প্রস্তাব করেছেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা আজকে শুরু হলো কেমন। এর আগে গুলশানে নিজ দেশের নাগরিক হত্যার প্রেক্ষিতে ইটালি ও জাপান যৌথ তদন্তের যে প্রস্তাব দেয় তাকেও বাংলাদেশ স্বাগত জানাবে বলে জানান পররাষ্ট্র সচিব। গুলশানে এটাকে তদন্তের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট টিম আসছে কিনা সে ব্যাপারে কোনো আলাপ হয়নি। আপনারা জানেন যে কোনো দেশ সহযোগিতা করতে চাইলে সে ব্যাপারে আমাদের ন্যাচারালি সম্মতি আছে। প্রশ্ন হলো যে মডালিটিসটা বার করা। পরে মার্কিন দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গুলশানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইকবাল, আপনি জানেন যে গতকাল বাংলাদেশে 2 দিনের সফরে এসেছেন মধ্য দক্ষিণ এশিয়ার যে সহকারী মার্কিন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রয়েছেন দিশা দেশাই বিসওয়াল। তা আপনি জানেন যে মূলত তাকে নিয়ে আজ বাংলাদেশে নিযুক্ত যে
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রয়েছেন বার্নিকের, তার বাসায় একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। আমরা এখন মূলত তার বাসার সামনে যে গুলশান 2-এর 18 নম্বর সড়কে আছি। আপনি যদি আমি বলি, এই সড়কের ঠিক মাথায় গিয়েই মার্শে বার্নিকেটের বাসা, সেখানেই মূলত আজ সকাল 8টার কিছুক্ষণ পরে এই বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে মার্শে বার্নিকেট, নিশা দেশাই বিসওয়াল এবং এখানে মূলত 3টি দেশের রাষ্ট্রদূত ছিল, অস্ট্রেলিয়া, কানাডা এবং ব্রিটেন, এই 3টি দেশের রাষ্ট্রদূত এই বৈঠকে ছিলেন। যদিও আমরা তাদেরকে কিন্তু যে ছিলেন, আমরা তাদের গাড়িগুলো দেখেছি, তবে তাদের গাড়ির মধ্যে তারা পুরোপুরি ছিলেন কিনা সেটি নিশ্চিত না। তবে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে যারা আছি, তারা মূলত আমরা করছি যে তারাই মূলত ছিলেন, যেহেতু তাদের এসব গাড়িগুলোতে তারা ছাড়া কিন্তু অন্য কর্মকর্তারা ওঠেন না। তবে এবং ধারণা করা হচ্ছে যে যেহেতু গত কয়েকদিনের মধ্যে বাংলাদেশে পরপর 2টি বড় ধরনের জঙ্গি হামলা হয়েছে। আপনি জানেন যে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং শোলাকিয়ার বাংলাদেশের সবচেয়ে যে বড় ঈদের জামাত হয়, সেখানে পরপর 2টি জঙ্গি হামলা হওয়ার পরে কিন্তু মূলত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বসহ সব জায়গায় আলোচনা চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই সকালে এখানে একটি রুদ্ধদ্বার বৈঠক হলো। এই বৈঠকে দেশের 3টি দেশের রাষ্ট্রদূত সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রয়েছে নিশা দেশাই বিসওয়াল, তার উপস্থিতিতে এই বৈঠকটি হয়েছে। তো এই বৈঠকে মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি, বা এই বৈঠকে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল কিনা, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সচিব, প্রতিমন্ত্রী বা মন্ত্রী ছিল কিনা সেটিও কিন্তু আমরা এখনো জানতে পারিনি। হয়তো আমরা পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারবো। এবং আমরা কিন্তু এই বৈঠকটির বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বা সেখানকার যে জনসংযোগ কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারাও কিন্তু আমাদের এই বিষয়ে কোনো কিছু আসলে নিশ্চিত করে কিছু বলেন, এবং তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই বিষয়ে অফিসিয়ালি কোনো এই বৈঠক হওয়ার যে শিডিউল, সেটিও আসলে শিডিউলে ছিল না বা নেই। তো মূলত বুঝতেই পারছেন যে এই বৈঠকে কি আলোচনার কি বিষয়বস্তু ছিল, কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে সবশেষ খবর এটুকুই যে এখানে মোট যুক্তরাষ্ট্র সহ 4টি দেশের যে বাংলাদেশের রাষ্ট্রদূত তারা এখানে ছিলেন, সাথে ছিলেন মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন নিশা দেশাই বিসওয়াল। তো সব আমরা যেটি আশঙ্কা করছি যে মূলত বাংলাদেশের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই জঙ্গি হামলা, এগুলো নিয়ে মূলত এখানে আলোচনা হয়েছে বলে আমরা মনে করছি। তো ইকবাল, মোটামুটি গুলশানের যে 58 নম্বর রোড যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসার সামনে থেকে ছিল আমার কাছে সবশেষ খবর। ইকবাল, বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। গুলশান থেকে সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। পর্যটন নগরী কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। আনন্দ আর হই হুল্লোড়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। তবে পর্যটক আর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, দেশের সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। কিন্তু ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের সি ইন পয়েন্টের দৃশ্য, যে পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত সমুদ্র সৈকতে নামছে হাজার হাজার পর্যটক। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত এই পয়েন্টে দেখা মেলেনি পর্যটকদের নিরাপত্তায় থাকা কোনো আইন শৃঙ্খলা বাহিনী। একই অবস্থা সৈকতের আরো 6টি পয়েন্টের। সমুদ্র সৈকতের 3 কিলোমিটার এলাকা জুড়ে যেন পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো সাগর তীর। কিন্তু সেখানেও নিরাপত্তায় রয়েছে স্বল্প সংখ্যক টুরিস্ট পুলিশ। কক্সবাজার যে টুরিস্ট প্লেস হিসাবে ওইরকম কোনো সিকিউরিটি সিস্টেম আমাদের চোখে পড়েনি। আজকে 2 ঘন্টা ধরে আসছি, এখন একটা পুলিশও দেখিনি। এশিয়া ইউরোপ থেকে এখানে প্রচুর লোক আসে, যারা নিরাপত্তার কারণে ওই পর্যটনটা মার খাচ্ছে। পুলিশের পক্ষে পর্যাপ্ত নিরাপত্তার কথা বলা হলেও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাতে সন্তুষ্ট নন। যতটুকু নিরাপত্তা সরকার প্রশাসনের আছে, এতটুকু আমরা পর্যাপ্ত মনে করছি না। পর্যটক যদি কোনো ক্ষতি হয়, আমরা ব্যবসায় প্রচুর ক্ষতি হবে। টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভাব আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তবে টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব পয়েন্টে টুরিস্ট বেশি নামেনি সেসব পয়েন্টে আমরা নিরাপত্তা জোরদার করেছি। লাবণী, সুগন্ধা, কলাতল 24 ঘন্টাতে আমাদের ফোর্স থাকছে, সাদা পোশাক ফোর্স থাকছে। এছাড়া আমরা জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছি। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত 3 দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক এসেছে প্রায় 3 লাখেরও বেশি, যাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে মাত্র 126 জন টুরিস্ট পুলিশ। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ আরো থাকছে।
সুষ্ঠু পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পটুয়াখালীর বিসিক শিল্পনগরী। অবকাঠামোগত সুবিধা না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত। সরকার প্রায় 2 মাস আগে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন ভবন ব্যবহারকারীরা। অবশ্য মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে এরই মধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। রাজধানীর ধানমন্ডির 9-এর এ সড়কের 36 নম্বর বাড়ি এটি। আবাসিক ভবন মনে হলেও বাড়িটি ব্যবহার হচ্ছে কমিউনিটি সেন্টার হিসেবে। এই অনিয়মের ছবি ধারণ করতে গেলে বাড়ির মালিকের নির্দেশে বাধা দেয় নিরাপত্তারক্ষী। ধানমন্ডি এলাকার শতকরা 52% ভবন ব্যবহৃত হচ্ছে আবাসিক হিসেবে। অবশিষ্ট 48% ভবনে গড়ে উঠেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ধানমন্ডি নয়, সবুজ হারিয়ে থেমে থেমে ধাতব এলাকায় পরিণত হচ্ছে মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর, গুলশান, বনানী, উত্তরা সহ পুরো ঢাকা নগরী। এসব এলাকার আবাসিক রূপ ফিরিয়ে দিতে গত 4 এপ্রিল মন্ত্রিপরিষদ শহর এলাকার আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক ভবন সরিয়ে নিতে 6 মাসের সময় বেঁধে দেন। আবাসিক এলাকায় গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বার, রেস্টুরেন্ট, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে। অথচ গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন ভবন ব্যবহারকারীরা। আগে বাসা ছিল আমাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এটা কিনে নিয়েছে। হ্যাঁ, এখন এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রপোজড হেড অফিস ভবিষ্যতে হবে। বারবার এর আগেও এরকম হয়েছে, তো এবার যে যদি এটা ফাইনালি তারা করতে যায়, তো ওইভাবে করতে গেলেও কি এটা হবে? সেটা সবাই চালাইছে, সবাই চালাবে, কেউ না করতে পারবে না। আর কেউ উঠাইতেও ওইরকম ভাবে যদি সরকার উদ্যোগ নিলেও দেখা যাবে কিছু না কিছু দিয়ে সেটা বন্ধ করা রাখবে। ভবন ব্যবহারকারীদের এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করলেন সিদ্ধান্ত বাস্তবায়নের সমন্বয়ক স্থানীয় সরকার সচিব। যারা ট্রেড লাইসেন্স নিয়েছেন সিটি কর্পোরেশন থেকে বাণিজ্যিক ভবনের নামে, যদি তাদের রাজুক থেকে বাণিজ্যিক ভবনের অনুমতি না থাকে তাহলে আমরা তাদের নোটিশ দিচ্ছি, এবং নোটিশ দেওয়ার পরে তাদের একটা সময় দেওয়া হবে, তখন তারা তাদের কাগজপত্র দেখাবেন যে তারা বৈধ কি অবৈধ, তারপরে আমরা ব্যবস্থা নেব। আমলাতান্ত্রিক জটিলতা এবং আবাসিক ভবনে চলা বাণিজ্যিক কার্যক্রম নিয়ে মালিকদের উদাসীনতার পরও নির্দিষ্ট সময়ে বাণিজ্যিক স্থাপনা সরানোর এই সরকারি সিদ্ধান্ত কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যগণ। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যই দেশি বিদেশি চক্রান্ত চলছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত বর্ধিত সভায় তারা অভিযোগ করেন। এ সময় নেতারা বলেন, যারা সন্ত্রাসীদের লালন করে তাদের সঙ্গে ঐক্য করে সন্ত্রাসবাদ দমন সম্ভব নয়। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে কিন্তু দেখবেন এই ইসলাম পছন্দ দলরা, এই মুসল্লি ফোরাম, কেউ কিন্তু আজকে মসজিদে নববীর সামনে বোমা হামলা, শোলাকিয়া 150 বছরের এই ঈদগাহ জামাত বন্ধ করার জন্য হামলা, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। গুলশানের এই ট্র্যাজেডির বিরুদ্ধে তাদের তো কত কথা নাই। আজকে যারা এই সমস্ত হামলা চালাচ্ছে তাদের পৃষ্ঠপোষকতা তারা ওরাই করছে এই বিএনপি, জামাত শিবিরকে বাদ দিয়ে, বিএনপিকে বাদ দিয়ে, জঙ্গিদের পৃষ্ঠপোষকত্বে বাদ দিয়ে আমরা বৃহত্তম জাতীয় ঐক্য চাই, এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তাদের সঙ্গে ঐক্য করে
এই সন্ত্রাস বা জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। এটার সঙ্গে বিদেশিদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে যা কিছু হচ্ছে ৭১-এর পরে পাকিস্তানের মদদে তাদের দেশে বিএনপি জামাতকে দিয়ে করানো হচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করে দেশের শুধু ভাবমূর্তি নয়, সরকারকে উৎখাত করে চক্রান্ত করেছে। টুপি পরে ইসলাম রক্ষার জন্য ওরা মুসলমানকে হত্যা করতে গেছে। নর্থ সাউথে পড়ে মানুষকে খুন করার শিক্ষা দেওয়া হচ্ছে ওখান থেকে। এটার ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। বাংলাদেশকে ঠেকাতে হবে, শেখ হাসিনাকে থামাতে হবে, বাংলাদেশকে আবার একটা অকার্য রাষ্ট্র পরিণত করতে হবে। এটাই হচ্ছে চক্রান্ত, দেশি এবং বিদেশি চক্রান্ত। জবাবদিহিমূলক প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা না হলে জঙ্গিবাদের কবল থেকে মুক্তি মিলবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সময়ের প্রয়োজনে এখন দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবে তিনি মন্তব্য করেন। দেশে যদি গণতান্ত্রিক অধিকার না থাকে, সমান অধিকার না থাকে, যদি সেখানে একদলীয় শাসনের বলয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সেখানে জঙ্গিবাদ এবং উগ্রবাদের উত্থান অবধারিত। যে ঐক্যের কথা আপনারা বলছেন, আমরা ঐক্যের কথা বলছি। আসুন সকলকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করি। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যদি আজকে একটি জবাবদিহিমূলক একটি প্রতিনিধিত্বশীল সরকার বাংলাদেশে থাকে, তাহলে এই উগ্রবাদ এবং জঙ্গিবাদের পতন হতে বাধ্য। সময় সংবাদে আরো থাকছে, ইতিহাস গড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জয়। নাগরিকত্ব প্রদানের পর এবার কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ দেশের বিলুপ্ত ১১১টি ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল শুরু হওয়া তথ্য সংগ্রহের এই কাজ চলবে ১৬ জুলাই পর্যন্ত। এদিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলে ভোটাধিকার ও সরকারি চাকরি সহ অন্যান্য সুবিধা পাবেন বলে আনন্দে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা। কুড়িগ্রাম থেকে মুমিনুল ইসলাম মঞ্জু ও লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০১৫ সালের ১ আগস্ট রংপুর বিভাগের কুড়িগ্রামের ১২টি ও লালমনিরহাটের ৫৯টি সহ মোট ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। এরপর বিলুপ্ত এসব ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্ব দেয়া হয়। সবশেষ রোববার থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে বিভিন্ন নাগরিক অধিকার পাবেন এমন আশায় বুক বাঁধছেন বিলুপ্ত এসব ছিটমহলের মানুষেরা। ভোটার তালিকা আমার হচ্ছে, এই জন্য আমরা ভোট দিতে পারবো, এই জন্য বহুত খুশি। ভোটার আইডি হলে আমরা সহজেই পাসপোর্ট করতে পারবো, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো, আমরা সরকারি চাকরির আমরা দরখাস্ত করতে পারবো, এই জন্য আমরা অত্যন্ত খুশি। আইডি কার্ড পাবো আর আমাদের মিথ্যা পরিচয় দিয়ে লেখাপড়া করতে হবে না। এখন আমরা আসলে আমাদের ঠিকানা দিয়ে লেখাপড়া করবো। আমরা ৬৮ বছর অবরুদ্ধ ছিলাম, ভোট দিতে পারিনি, তাই ভোটার হচ্ছি এবং বিএনপি নির্বাচনে ভোট দিতে পারবো এই আশায় বুক বেঁধে আছে। তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে আরও প্রায় ২ মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। ছবি তোলার কার্যক্রম শেষে ১ আগস্টে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এরপর ৪ সেপ্টেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে রোববার সকালে লালমনিরহাটের ভিতরকুঠি বাঁশপাই এলাকায় জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের প্রায় ৪০,০০০ মানুষ ভোটাধিকার প্রয়োগ সহ রাষ্ট্রীয় অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রকল্প পরিচালকদের অদক্ষতা এবং যথাযথ জবাবদিহির অভাবে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে রাষ্ট্রীয় ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের পাশাপাশি সরকারের উচিত গুরুত্ব বিচার করে প্রকল্প তালিকা সংস্কার করা। আর পরিকল্পনা মন্ত্রী বলছেন, বর্তমান সক্ষমতা নিয়েই বড় অঙ্কের এডিপি বাস্তবায়ন সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো পুনরুদ্ধার করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ২০১০ সালের এপ্রিলে ৯৪৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ডিসেম্বর ২০১৩ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও বরাদ্দ না বাড়িয়ে কয়েক দফা সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা যায়নি প্রকল্পটি।
সবশেষ চলতি বছরের জুন মাসে প্রাক্কলিত ব্যয় 1125 কোটি টাকা পুনর্নির্ধারণ করে প্রকল্পটির সময় আবারও বাড়ানো হয়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এভাবেই নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ায় প্রতিনিয়ত অপচয় হচ্ছে জনগণের টাকা। বছর শেষে আমরা যেভাবে দেখছি যে প্রকল্পগুলো কোয়ালিটিহীনভাবে বাস্তবায়নের যে একটা চেষ্টা করা হচ্ছে, তাতে বোঝা যায় যে যত সংখ্যক প্রকল্প তার বাস্তবায়নের মতো সক্ষমতা আমাদের নেই। IMED যেসব প্রকল্প মূল্যায়ন করে যেসব প্রকল্পে ভীষণ রকম দুর্বলতা পান, সেখানে PD বা সেটার সাথে জড়িত কন্ট্রাক্টর বা অন্যদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এগুলো সাধারণ মানুষের এখন জানার সময় এসেছে। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে সংশোধিত এডিপির আকার ছিল 41,000 কোটি টাকারও বেশি, যা চলতি অর্থ বছরে 83,000 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,23,000 কোটি টাকায়। কিন্তু এ সময়ে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা খুব একটা বাড়েনি। তবে পরিকল্পনা মন্ত্রী বলছেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। যদি বাস্তবায়ন করতে না পারবো তাহলে আমরা প্রকল্প হাতেই নিব না। আগে 7বার 8বার করে একটা প্রকল্প এক্সটেনশনের জন্য আসতো, এখন কোনো প্রজেক্টে আর 3বারের বেশি রিভিশন নাই, ব্যবস্থা নাই। একজন PD কোনদিন 2টা প্রকল্প দেখতে পারবেন না। আগে একজন 15-20টা প্রকল্প দেখাশোনা করতে পারতেন। প্রয়োজনে বিদেশ থেকেও আমরা প্রজেক্ট ডাইরেক্টর নিয়ে আসতে পারবো। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমি মনে করি 1,23,000 কোটি টাকা বাস্তবায়ন এটা কঠিন কাজ হবে না। 2015-16 অর্থ বছরে 250টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে 350টি প্রকল্পের কাজ শেষ করা হবে। তো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্স গুলা ইয়ারডিকে নিয়ে আমি নিজে এটা আমি দেখব। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পটুয়াখালীর বিসিক শিল্পনগরী। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। সমস্যার কথা স্বীকার করে শিগগিরই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে জানান কর্তৃপক্ষ। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1982 সালে পটুয়াখালীর মাঝগ্রাম এলাকায় 15 একর জমির উপর ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে গড়ে উঠেছে বিসিক শিল্পনগরী। শুরুতে 32টি শিল্প ইউনিটের জন্য জমি বরাদ্দ দেয়া হলেও কার্যক্রম শুরু করে মাত্র 12টি প্রতিষ্ঠান। এর মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র 7টি শিল্প প্রতিষ্ঠান। আর বরাদ্দ দেয়া বাকি জমিগুলো পরিত্যক্ত হয়ে পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। পানি ও বিদ্যুৎ সহ অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাবে 36 বছরে গড়ে ওঠেনি বিসিক নগরীতে উল্লেখযোগ্য কোনো শিল্প কারখানা। এই অবস্থায় ভালো নেই শ্রমিকেরাও। সরকারিভাবে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। যদি প্রশিক্ষণ দেওয়া হতো তাহলে এখানে অবশ্যই আরো মিল ফ্যাক্টরি হইতো। আমাদের এখানে যাতায়াতের ভালো ব্যবস্থা নাই, যার জন্য আমাদের কাঁচামাল সরবরাহ করতে ব্যাপক ঝামেলার সম্মুখীন হতে হয়। আর কারখানা মালিকরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিদ্যুৎ লাইন, পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা এগুলো খুবই খারাপ অবস্থায় আছে এবং ঘাট না থাকায় ঢাকা থেকে মাল পরিবহনের ব্যাপারে আমাদের অনেক খরচ বেশি পড়ে যায়। তবে সমস্যার কথা স্বীকার করে শিগগিরই তা কাটিয়ে ওঠা সম্ভব বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। যোগাযোগ ব্যবস্থা একটা বড় ফ্যাক্টর, যে ফিনিশড প্রোডাক্ট এটার জন্য একটা ট্রান্সপোর্ট খাতে একটা খরচ হয়। বর্তমানে পায়রা সমুদ্র বন্দর হচ্ছে, সেই পায়রা সমুদ্র বন্দর উপলক্ষে কিছু রপ্তানিমুখী কিছু কারখানা হচ্ছে, যেগুলো আমরা আশা করতেছি অল্প দিনের মধ্যে হয়তো আমাদের এই কারখানাগুলো উৎপাদনে যেতে পারবে। প্রতিষ্ঠার প্রায় 3 যুগ পেরিয়ে গেলেও পটুয়াখালীর বিসিক শিল্পনগরীতে এখনো গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কোনো শিল্প প্রতিষ্ঠান। সময় সংবাদ, পটুয়াখালী। নরসিংদীর একমাত্র বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক জুড়ে এখন ঈদের আমেজ। ঈদের দিন থেকে সব বয়সী দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে মুখর থাকছে পার্কটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে সংযোজন করা হয়েছে নতুন নতুন রাইড। পার্কটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। এছাড়াও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদে বর্ণিল সাজে সেজেছে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গাছগাছালির মনোরম পরিবেশ বেষ্টিত নরসিংদী ড্রিম হলিডে পার্ক। ঈদের দিন থেকেই এই বিনোদন কেন্দ্রে ভিড় করছেন শিশু কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সের মানুষ। আর ঈদকে উপভোগ্য করতে ড্রিম হলিডে পার্কের ওয়াটার পার্কে নাচে গানে মেতে উঠেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। গানের তালে নেচে যেন ঝরিয়ে নিচ্ছেন সারা ক্লান্তি। সুন্দর সুন্দর রাইড আছে, এটা আমরা খুব
খুব বেশি এনজয় করলাম। সবাই অনেক এনজয় করতেছে, মানে সবকিছু মিলে অনেক ভালো। প্রায় 85 বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে রয়েছে নানা আকর্ষণীয় রাইডস। এখানে এলেই দেখা মিলবে হিমালয় পর্বতের সাদৃশ্য ফ্যান্টম হিল। স্বপ্নের পার্কে বসবাস করছে ইতালি থেকে আনা 30টি ভূত। পাশাপাশি রয়েছে কেবল কার, সুইং বাই মোটরসাইকেল, ওয়াটার রয়্যাল কার, 9D 3D, কাইট রাইড, বুলেট ট্রেন, রোলার কোস্টার, অত্যাধুনিক সুইমিং পুল, আইচ পাহাড় সহ নানা আকর্ষণীয় রাইডস। রাইডগুলো সুন্দর এবং ওই রকম গ্যাদারিংও কম আছে এখানে। ঈদে দেশের বাড়িতে গেছি, এখন আবার বাসগুলো পার্কে এসেছি, এখানে অনেক এনজয় করছি। ঈদের ছুটিতে একটু খোলামেলা জায়গায় বেড়ানোর মাঝে অন্যরকম এক অনুভূতি খুঁজে পেয়েছেন দর্শনার্থীরা। ঢাকার বাইরে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমরা কল্পনা করতে পারিনি। পরিবেশটা খুবই ভালো এবং ফ্যামিলি নিয়ে এনজয় করার মতোই জায়গাটা। ঈদ উপলক্ষে নতুন নতুন রাইড সংযোজনের পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পার্ক কর্তৃপক্ষ। যে নিরাপত্তার বিষয়টা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এই বছর। বিদেশি যারা পর্যটক আছেন তাদের মুভমেন্টটা চলাফেরা করার জন্য আমাদের নিজস্ব কিছু বাহিনী আমরা দিয়ে দিই, তাদেরকে তারা ফলো করে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে পার্কটি, আর এতে প্রবেশে লাগে জনপ্রতি 200 টাকা। সময় সংবাদ, নরসিংদী। জানাবো খেলার খবর। ইতিহাস গড়ল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর মাত্র 24 মিনিট খেললেও এডারের অতিরিক্ত সময়ের গোলে প্রথমবারের মতো ইউরো জিতে নিল পর্তুগাল। স্বাগতিক ফ্রান্স হারল 1-0 গোলে। ঘরের মাটিতে ফরাসি সমর্থকদের কান্নায় ভাসিয়ে শিরোপা হাতে তুলল রোনালদোর পর্তুগাল। পুরো আসরে 6 গোল করে গোল্ডেন বুট জিতেছেন গ্রিজম্যান। জলে রোনালদোর মাঠ থেকে প্রস্থান, প্রথমে দিমিত্রি পায়েত ও এরপরে এভরাট ট্যাকেলে হাঁটুতে, তখনই রূপকথার শেষ দৃশ্য দেখে ফেলেছিলেন। বিরস বিহব্বল বদনে চেয়েছিলেন স্ট্রেচারে করে রোনালদোর বিদায়ের দিকে। সিংহভাগ সময় মাঠের বাইরে থেকেও যিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, খেলার আনন্দ আর বেদনার সুরের সুরকার, সিনেমার শেষ দৃশ্যে তার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়ানোর দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ ও শিক্ষকরা, অভিমত বিশেষজ্ঞদের। সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ। কক্সবাজারে পর্যটকের ঢল নামলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ভ্রমণকারী ও ব্যবসায়ীরা। যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি ট্যুরিস্ট পুলিশের। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য নয়, দাবি ভবন ব্যবহারকারীদের। প্রাথমিক কাজ শুরু হয়েছে জানালেন সংশ্লিষ্টরা। প্রকল্প পরিচালকদের অদক্ষতা এবং জবাবদিহির অভাবে নির্ধারিত সময়ে শেষ হয় না প্রকল্প। বাড়ছে রাষ্ট্রীয় ব্যয়, তালিকা সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। এবং কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ বিলুপ্ত 111টি ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু, আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।